আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি হিসাব বিজ্ঞান অধ্যায় 3 দুই তরফা দাখিলা পদ্ধতি। আর আজকে আলোচনার বিষয়টি হচ্ছে সৃজনশীল 1, যেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। পর্ব হচ্ছে 4। এর আগে আমি তোমাদেরকে 3টা পর্ব দিছি, যেখানে আমি তোমাদেরকে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়, ভাউচার কিভাবে প্রস্তুত করতে হয় এবং এগুলো করার জন্য কি কি প্রয়োজন হয়, কিভাবে বুঝবো আমরা, এটারও একটা পর্ব দিছি, ব্যাখ্যা করে সব বুঝিয়ে দিছি। আমি বিশেষভাবে অনুরোধ করব তোমরা যাতে গত পর্বগুলো দেখে স্টেপ বাই স্টেপ এর পরে চতুর্থ পর্বে আসো, না হলে তোমরা ঠিকমতো হিসাব বিজ্ঞানের এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা না, দুই তরফা অধ্যায়টা বুঝবা না। তাই আমি অনুরোধ করব পূর্বের পর্বগুলো দেখে এরপরে যাতে তোমরা এই পর্বটা দেখো। তো আজকে আমরা সৃজনশীল 1 এর সমাধান করব, যেটা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 34 নং পৃষ্ঠায় আছে, সৃজনশীল 1। তো দেখো, ক নম্বরে আমাদেরকে বলছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তা নির্ণয় করতে। তো এটার ঘরটা খুবই সোজা হবে। সর্বপ্রথম তো অঙ্ক যেটাই করো, তুমি এখানে বড় করে প্রতিষ্ঠানের নাম লিখবা। এখানে লিখে নিচ্ছি কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। এরপরে তোমরা এখানে ঘরটা করবা। ঘরটা খুবই সোজা হবে, তারিখ বিবরণ টাকা টাকা। এই যে তারিখ বিবরণ টাকা টাকা। তো দেখো, আমাদেরকে বলছে বিবরণ টাকা টাকা। দেখো, আমাদেরকে বলছে মোট কত টাকার পণ্য ক্রয় করছে সেটা। পণ্য অবশ্যই আমরা সেই এন্ট্রিগুলোই নিব যেখানে পণ্য ক্রয় করা হয়েছে, বিক্রয় না। আর দ্বিতীয়ত, শুধু ক্রয় করলেই হবে না, সেটা পণ্য দ্রব্য হইতে হবে, কোনো আসবাবপত্র বা এক্সেক্ট হইলে হবে না, পণ্যই হইতে হবে। তো দেখো, ডিসেম্বর 1-এ বলছে নগদ 15 লক্ষ টাকার মূলধন ব্যবসায় আনা হলো। এখানে কোনো ক্রয় হয় নাই, তাই আমরা এটা নিব না। 12 তারিখ বলছে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। হোক সেটা ধারে, কিন্তু কাপড় একটা পণ্য আর সেটা ক্রয় করা হয়েছে, তাই এই লেনদেনটাকে আমরা অবশ্যই এখানে এন্ট্রি করব। হোক ধারে, কিন্তু সেটা তো পণ্যদ্রব্য ছিল আর ক্রয় করা হয়েছে, তার মানে এটা এখানে আসবে। তাহলে 2017 ডিসেম্বরে কত তারিখ? 12 তারিখ বলছে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয়। তাহলে আমরা লিখব কাপড় ধারে ক্রয়, বা কাপড় ক্রয় লিখলেও হবে। তো কত কত টাকার? 2,50,000 টাকা। এরপরে দেখি আর কোনো লেনদেন যায় নাকি। 23 তারিখে বলছে, এখানে সবাই ভুলটা করবে। দেখো, 23 তারিখে বলছে কি নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এখন তোমরা অনেকে বলবে এটা তো যাবে, ক্রয় করা হয়েছে না শিক্ষার্থী, এটা কখনোই যাবে না। কেন? কারণ এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র আমার কাছে কোনো পণ্য না, এটা আমার কাছে একটা সম্পদ। আর আমাকে সম্পদ নেওয়ার কথা বলেই নেই, আমাকে বলছে পণ্য যেখানে ক্রয় করা হয়েছে সেগুলার মোট টাকার পরিমাণ নির্ণয় করতে। তো আসবাবপত্র হ্যাঁ ক্রয় করা হয়েছে, কিন্তু এটা সম্পদ ক্রয় করছে, তাই এটা আমরা নিব না। 24 তারিখ ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হয়েছে। ডিসেম্বর 30-এ বলছে নগদে কমিশন প্রাপ্তি হয়েছে, ক্রয় এখনো হয়নি। ডিসেম্বর 31-এ বলছে 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা অবশ্যই নিব। কত তারিখ? 31 তারিখ বলছে চেক দ্বারা পণ্য ক্রয়। আমরা লিখব যে চেক দ্বারা পণ্য ক্রয়। কত টাকা? 1,20,000 টাকা। তোমরা কি তাই লিখবা? মোটেও না। সব সময়ের জন্য তোমরা মনে রাখবা যে বাট্টার টাকাটা মূল টাকা থেকে সবসময় বাদ যাবে। বলে কেন? বাট্টা মিন্স, হয়তো এই শব্দটা তোমাদের বুঝতে কষ্ট হইতে পারে যে বাট্টা আবার কি। বাট্টা মিন্স ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট যদি তোমাকে কখনো কেউ দেয়, ধরো ডিসকাউন্ট, তুমি একটা প্রতিষ্ঠানে গেছো, ডিসকাউন্ট কেমন হইতে পারে? তুমি ধরো 10,000 টাকার পণ্য ক্রয় করছো, এখন সেলসম্যানকে দিছো, বলছো যে এটার একটু বিলিং করে দেন। এখন উনি বলতেছে যে স্যার, আমাদের এখানে একটা অফার চলতেছে, কেউ যদি 5,000 টাকার উপরে পণ্য ক্রয় করে তাহলে তাকে 5% ডিসকাউন্ট দেওয়া হয়। তো তুমি তো 10,000 টাকার করছো, তুমি কি বলবা যে না আমার ডিসকাউন্ট লাগবে না, আমি ডিসকাউন্টের টাকাও দিব? কখনোই বলবো না, তুমি অবশ্যই ডিসকাউন্ট নিবা। উল্টারও বলবা যে 5%-এর জায়গায় 10% দেন। তাহলে ডিসকাউন্ট আমরা সবসময় নিয়ে থাকি, তার মানে বাট্টাটা আমরা নেই, আর বাট্টার টাকা সবসময় মূল টাকা থেকে বাদ যায়। এখন এখানে বলছে
পণ্য ক্রয় করছে 1,20,000 টাকার, আর সেখানে বাট্টা দিছে 5%, তাহলে 1,20,000 টাকার 5% কত হয়? 6,000 টাকা। 1,20,000 থেকে তাহলে আমরা 6,000 টাকা বাদ দিব, তাহলে হয় 1,16,000 টাকা। আর এটাই আমরা লিখবো কেন? বাট্টার টাকা কিন্তু সবসময় কি হয়? বাট্টার টাকা সবসময় বাদ দিতে হয়, মনে রাখতে হবে। ছাড়ের টাকা, যে টাকাটা আমাদেরকে ছাড় দেওয়া হবে, সেই টাকা আমরা সবসময় বাদ দিয়ে এরপরে অ্যামাউন্টটা বসাবো। তাহলে যোগ করলে আমাদের এখানে হচ্ছে 3,66,000 টাকা। বাস বাস হিসাব ক্লোজ করে দিবা। আচ্ছা, এখন হচ্ছে সৃজনশীলে 1-এর খ। দেখো খ নম্বরে বলছে কবি এন্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি তোমাদেরকে আগের পর্বগুলো তো দেখাইছি। আজকে আমি তোমাদেরকে কনসেপ্টটা আরো ক্লিয়ার করিয়ে দিচ্ছি সৃজনশীল 1-এ। তো 2017 প্রথমে তোমরা এখানে প্রতিষ্ঠানের নামটা বড় করে লিখে নিবা। ভিডিওটা যাতে বড় না হয় তাই আমি ভিডিওটাকে শর্ট করার জন্য অঙ্কটা করতেছি। তোমরা অবশ্যই ক হোক, খ হোক, গ হোক, প্রতিষ্ঠানের নাম উপরে দিবা এবং তারিখটা দিবা। তাহলে ডিসেম্বর 1 আমাদের কি বলছে? বলছে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তো আমি সবসময় বলছি যখনই আমরা সৃজনশীল করতে যাব তখন আমরা দেখব উপরে যে নামটা প্রতিষ্ঠানের দেওয়া থাকবে সে প্রতিষ্ঠান এখন আমরা, আর প্রতিষ্ঠান ব্যক্তির কাছে না বা কোনো বর্গের কাছে না, প্রতিষ্ঠানের কাছে কি আসছে আর প্রতিষ্ঠান থেকে কি গেছে, আসলে ডেবিট গেলে ক্রেডিট। তাহলে নগদ অর্থ 15 লক্ষ টাকা দিয়ে মূলধন আনা হলো, তাহলে ব্যবসার কাছে কি আসছে? প্রতিষ্ঠানের কাছে নগদ অর্থ আছে। মালিক সেটা যেভাবে আনো ডাজন্ট ম্যাটার, মালিক ঋণ করে আনছে, ধার করে আনছে, আত্মীয়র কাছ থেকে আনছে, আমরা সেটা দেখবো না। আমরা দেখবো প্রতিষ্ঠানের কাছে কি আসছে, প্রতিষ্ঠানের কাছে নগদ টাকা আসছে, তাহলে নগদান। যেহেতু আসছে নগদ টাকাটা, নগদান হিসাব। আর এটাকে তুমি নগদ টাকা লিখতে পারবো না, হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে নগদান বলা হয়। নগদান হিসাব ডেবিট। আর কি হলো, কিভাবে আসলো? মূলধন দিয়ে আসলো। আর মূলধন সবসময় হিসাব বিজ্ঞানের ক্রেডিট সাইডে যায়। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। এরপরে হচ্ছে 12 তারিখ বলছে 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। শিক্ষার্থীরা কি বলছে? ধারে ক্রয় করা হলো। যেহেতু ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক থাকে আর এখানে এখনো নগদ টাকার কোনো লেনদেন হয়নি, ধারে হয়েছে, তাহলে আমরা প্রথমে লিখব ক্রয় হিসাব ডেবিট বলে। কেন ক্রয় হিসাব ডেবিট লিখবো? কারণ ক্রয় করতে গিয়ে কিন্তু আমার নগদ টাকা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি দেই নাই। কেন? কারণ আমার পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে। আর কি? পাওনাদার। তাহলে হবে পাওনাদার হিসাব ক্রেডিট। কত? 2,50,000 টাকা। নাম্বার 23, তারিখ 23 বলছে কি 23 নাম্বার লেনদেনে বলছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আমি সবসময় বলছি আসবাবপত্র একটা সম্পদ, সম্পদকে আমরা সম্পদ নামে লিখব। তো প্রতিষ্ঠানের কাছে আসবাবপত্র মানে এখানে কিন্তু আমরা এখানে সব শিক্ষার্থীরা ভুলটা করে, কি লেখে? ক্রয় হিসাব ডেবিট। না, কেন ক্রয় হিসাব হবে? এখানে আসবাবপত্র আমার কাছে একটা সম্পদ, সম্পদকে আমরা সম্পদ নামে লিখি। যেহেতু এখানে আসবাবপত্র আসছে, সম্পদকে আমরা সম্পদ নামেই লিখবো, মানে আসবাবপত্র লিখবো। এখানে কিন্তু ক্রয় হিসাব লেখা যাবে না, লিখতে হবে আসবাবপত্র। কারণ প্রতিষ্ঠানের কাছে কি আসছে? আসবাবপত্র আসছে, যেটাই আসছে সেটাই ডেবিট সাইডে। তো আসবাবপত্র ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 60,000 টাকা। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। নাম্বার 30 বলছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে কমিশন প্রাপ্তি। কমিশন কি কোনো ভাত যে আমাকে দিছে আর আমি খেয়ে ফেলাইছি? না। কমিশন কি? কমিশন হচ্ছে
দুইটা প্রতিষ্ঠানের মাঝখানে বা কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য প্রতিষ্ঠান যেই পার্সেন্টেজ, কিছু পার্সেন্টেজ, সেটা 10% হোক 5% হোক, যেই অ্যামাউন্টটা পায় সেটাকে বলা হয় কমিশন। আর কমিশন তো কোনো ভাত না যে ভাত খাইছি, এটা কমিশন মানে কি আমার কাছে টাকা। কমিশন তো এটা একটা নাম, এটার বিনিময়ে কি কমিশন কি দিয়ে দেয়? টাকা দিয়ে দেয়, মানে আমার সম্পদের পরিমাণ বাড়ায়। তাহলে আমার কাছে আসছে নগদ টাকা, তাই নগদ দান হিসাব ডেবিট। আর এই নগদ টাকাটা কি দিয়ে আসলো? কমিশন দিয়ে আসলো। তাহলে কমিশন হিসাব ক্রেডিট। কত টাকা? ৮৫০০। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। নাম্বার ৩১ তারিখে আমাদেরকে বলছে ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। আবারও বলতেছি, ৫% বাট্টায় কি দ্বারা পণ্য ক্রয়? চেক দ্বারা পণ্য ক্রয়। যখনই আমাদেরকে চেক দিয়ে পণ্য ক্রয় করা হয়, যেহেতু আমি পণ্য ক্রয় করছি আর ক্রয় আমার জন্য এক ধরনের ব্যয়, তাই ক্রয় হিসাব ডেবিট। এখন কি নগদান হিসাব লিখবো? না, নগদ টাকায় তো আমি ক্রয় করি নাই। পণ্যটা কি নগদ টাকা দিয়ে ক্রয় করছি? চেক দিয়ে ক্রয় করছি। আর চেক কার সাথে সম্পর্ক রাখে? ব্যাংকের সাথে। তাই ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? ১,২০,০০০ টাকা। তাই কি এখানে লিখবা? না। কেন? কারণ এখানে ৫% বাট্টা দিছে, ছাড় দেওয়া হয়েছে। আর ছাড়ের টাকা আমরা সবসময় বাদ দিয়ে দিই, ডিসকাউন্ট আমরা সবসময় মূল টাকা থেকে বাদ দিব। দেওয়ার কথা ছিল ১,২০,০০০ টাকা, কিন্তু প্রতিষ্ঠান হয়তো পরে বলছে যার কাছ থেকে কিনছে যে আপনাকে আমি 5% ডিসকাউন্ট দিলাম, মিন্স বাট্টা দিলাম। তাহলে ১,২০,০০০ টাকার ৫% হয় ৬,০০০ টাকা। ১,২০,০০০ থেকে আমরা ৬,০০০ টাকা বাদ দিব, এরপরে আসবে কত? ১,১৪,০০০ টাকা। বাস, খ নাম্বার শেষ। এখন আমাদেরকে গ নাম্বার। তো আমি গত পর্বে গ নাম্বারে আমাদেরকে বলছে একটা ভাউচার প্রস্তুত করো। আমি গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ভাউচার কিভাবে প্রস্তুত করতে হয়, এবং এইটাকেই আমি সমাধান করে দেখেছি, তাই এটাকে আমি আর দ্বিতীয়বার করতেছি না। আশা করি তোমাদের সৃজনশীল একটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিব এবং তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাকে লাইক করে রাখবা। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সৃজনশীলগুলো, দুই তরফা দাখিলার অন্য সৃজনশীলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।